নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। লালবাজার শেষ পর্যন্ত ঘিরে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ক্যাপশনটা করতে বেশ বেগ পেতে হচ্ছিল, তার কারণ যে লালবাজারকে গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নানান দুষ্কর্মের শরিক করে ফেলেছিলেন, মানুষের অনাস্থাটা তৈরি করিয়ে ফেলেছিলেন, সেই লালবাজারের পুলিশরা এলো মমতা বন্দ্যোপাধ্যায় 30B হরিসিয়াজি স্ট্রিটের বাড়ির সামনে। এবং গতকাল সে দৃশ্য আমরা দেখলাম, আপনারা সেই দৃশ্য দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাকে ঘিরে ফেললো। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা থাকে একদিন এরকম একটা দৃশ্য দেখবো, যেদিনকে লালবাজারের মহিলা পুলিশ বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লালবাজারের পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা কল্পনায় দেখেন বহু মানুষ। পরিবর্তনের সরকারের কাছে স্বাভাবিকভাবে সেই এক্সপেকটেশনও মানুষের থাকে, কিন্তু এদিন সেই কারণে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে লালবাজারের পুলিশ এলো, প্র্যাকটিক্যালি তার বাড়ির সামনেটা কর্ডন করে দাঁড়িয়ে পড়লো, এবং সেই দাঁড়িয়ে পড়ার পর সেই দৃশ্য ভাইরাল হলো। দেখা গেল যে বাড়ির ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়, বৈষ্ণব চট্টোপাধ্যায়, দোলা সেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন কারুর সঙ্গে ফোনে বাড়িতে বসে বিধ্বস্ত অবস্থায়, পাশে দোলা সেন বসে, পাশে বৈষ্ণব চট্টোপাধ্যায় বসে। এই দৃশ্য বাংলার বহু মানুষ খুব উপভোগ করেছেন এই দৃশ্যটা দেখতে। তার কারণ আমরা আজকের দিনে দাঁড়িয়ে দৃশ্য দেখব, আজ থেকে 3 মাস আগেও কেউ স্বপ্নেও ভাবিনি যে এমন দিন আসবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি হাউস অ্যারেস্ট হয়ে যাবেন, গৃহবন্দী হয়ে যাবেন, অথচ তার পাশে কোনো নেতারা নেই। গতকাল যখন এই দৃশ্যটা দেখছিলাম, দেখলাম ডেরেক ওব্রায়েন তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, লম্বা ফিরিস্তি দিয়েছেন যে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গৃহবন্দী হয়ে গেছেন। দোলা সেন তিনিও মিডিয়ার সামনে মুখ খুলেছেন, কিন্তু আর নেতারা, বাকি নেতারা কোথায়? কল্যাণ কোথায়? কুণাল কোথায়? বা আরও শোভনদেব চট্টোপাধ্যায় যিনি মন্ত্রী হিসেবে আছেন, মমতার পাশে এখনও আছেন, তিনি কোথায়? মহুয়া মৈত্র কোথায়? সৌগত রায় কোথায়? প্রশ্ন তো উঠবেই। কারণ এই দুঃসময়ে দাঁড়িয়ে যে গুটি 5-7 জন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, তাঁদেরও কালকে দেখা গেল না। কী কারণে? তাহলে কি আরও কেউ দলবদল করবেন? ঋতব্রত তৃণমূলের সঙ্গে হাত জয়েন করবেন? আমি জানি না, সে প্রশ্নের উত্তর খুঁজছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্র্যাকটিক্যালি হাউস অ্যারেস্ট, মানে সেটা তিনি ইন্টারপ্রেট করার চেষ্টা করছিলেন, এই হাউস অ্যারেস্টটা বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু উপভোগ করেছেন গতকাল সন্ধ্যেবেলা। কিসের প্রেক্ষিতে ঘটনাটা ঘটলো আপনারা জানেন। বারুইপুরে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে সকাল থেকে প্র্যাকটিক্যালি রাজ্য পুলিশ এবং জেলা পুলিশ প্রচণ্ডভাবে সক্রিয় ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি টেলিফোনে করে কথা বলেছেন পরিবারের সঙ্গে, এবং তারপর একজনকে অ্যারেস্টও করা হয়েছে। আপাত দৃষ্টিতে একটা 6 সদস্য বা 8 সদস্য একটা সিট গঠন করা হয়েছে। রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন পুরো বিষয়টাকে কন্ট্রোলে নিতে চাইছেন। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বারুইপুরে যাবেন, এবং তিনি বলেওছেন, সম্ভবত বলেছেন আমি একাই যাব, আর কাউকে সঙ্গে নিয়ে যাব না। কিন্তু রাজ্য প্রশাসন কোনো রিস্ক নেননি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করবেন, রাজ্য প্রশাসন সেটা চায়নি। এবং স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, এখন তারা ওই কালীঘাট রোডের ওই হরিসিয়াজি স্ট্রিটের বাড়িতেই অভিষেক থাকেন। শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট ক্যামাক স্ট্রিটের পাশের হরিশ মুখার্জি রোডে যেটা আছে, সেখানে অভিষেককে দেখা যায় না, কিন্তু মূলত দেখা যায় তাকে কালীঘাট রোডের ওই বাড়িটায়, মানে যে মাল্টি স্টোরি বিল্ডিং আছে, একটা রাজপ্রাসাদ, সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। আর একটু এগিয়ে গেলে ভেতরের বাঁ দিকে 30B হরিসিয়াজি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিরন্তন পুরনো বাড়ি, সেখানে সাজানো গোছানো বাড়ি এখন, সেখানে থাকেন। ফলত সেইটাই পুলিশ, সেই দুটো পকেটকে পুলিশ ঘিরে ফেলল। ভেবে দেখুন, এই লালবাজারে পুলিশই একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও রওনা দিলে প্রায় 300 পুলিশ তাকে কর্ডন করত। সেই পুলিশই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন, এবং মমতা যদি বেরোতেন তাকে বেরোতে দেওয়া হতো না, আটকানো হতো। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছেন, কিন্তু আলটিমেটলি দ্যাট ইজ দ্য ডেস্টিনি। এটাই ভবিতব্য। এত পাপ গত 15 বছর ধরে করেছেন, শেষ পর্যন্ত এটাই তার পাওনা ছিল। কেন আগে অতীতে সাম্প্রতিককালে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বিরোধীদের পথ অবরোধ করতেন পুলিশ প্রশাসনকে দিয়ে, ঠিক এই ফর্মুলাতে, যে ওখানে গেলে সিচুয়েশন বিয়ন্ড কন্ট্রোল হয়ে যাবে, সুতরাং আপনারা কেউ যাবেন না। আজকে দেখুন ভাগ্যের মাঠটা দেখুন, যে তিনি প্রাক্তন হয়ে গেছেন মুখ্যমন্ত্রী, তিনি ভবানীপুরে হেরেছেন, হারার পর লালবাজার এসে তার বাড়ির সামনে দাঁড়িয়েছে যাতে তিনি বেরোতে না পারেন। এবং খুব সুন্দর একটা জিনিস আমরা দেখলাম, যে একটা গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে, যাতে গেটটাকে খুললেও যাতে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি সেখান থেকে বেরোতে না পারেন। সেখানে কি কোনো একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারতো অবশ্যই, যে মমতা বন্দ্যোপাধ্যায় জেদ ধরে বলতেন আমি বেরোবো, লালবাজার পুলিশ আটকাতো, এবং শেষ পর্যন্ত এমন একটা আনওয়ান্টেড সিচুয়েশন হতো। তার ফুটেজটা নেওয়ার চেষ্টা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরে গিয়ে কী করতেন দেখুন। একজন অ্যাজ এ পলিটিক্যাল লিডার, তিনি বিরোধী নেত্রী হিসেবে তিনি চাইবেনই তো বারুইপুরে যাবেন, সেখানে মিডিয়া তার পেছনে ছুটবে।
এবং আর একটু ফুটেজ নেবেন, মাইলেজ নেবেন এবং সেখানকার পরিস্থিতিটাকে আর একটু উত্তপ্ত করবেন। বারুইপুরের ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে ইতিমধ্যে বামপন্থীরা নেমে পড়েছেন। তারা সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর বারুইপুর বলে ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন। ওদিকে রাজ্য প্রশাসনও যা যা করার সমস্ত ইতিমধ্যে স্টেপ ফেলে নিয়েছেন। একজন অ্যারেস্টেড হয়েছেন এবং সেখানকার যিনি এসপি তিনি প্রকাশ্যে মাইক্রোফোনে বলেছেন যে আমরা যা যা করার সমস্ত কিছু করব। বারুইপুর ঘটনাটাকে একটু ডিস্টর্টেড করারও চেষ্টা হচ্ছে, কিছু খবরও পাচ্ছিলাম এবং সে নিয়ে আজকে এই প্রতিবেদন ভারাক্রান্ত করব না, কিন্তু আজকের এই প্রতিবেদনে আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দেবো। আপনারা জানেন ইতিমধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, একটার পর একটা অভিযোগ, কমপ্লেন, এফআইআর। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন শুরু হয়েছিল সেই পর্বে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সইজাল কাণ্ডে তাকে ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে। যেতে চাইছিলেন না হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এইসব করে করে শেষ পর্যন্ত হাইকোর্ট নির্দেশ দিল যে তাকে যেতে হবে, ভবানী ভবনে অ্যাপিয়ার করতে হবে। ভবানী ভবনে দুবার, একটা বৃহস্পতিবার একটা রবিবার অ্যাটেন্ড করলেন। ঠিক তারপরেই তার ডাক এসেছিল ইডির কাছে, ইডির সিজিও কমপ্লেক্সে, সেখানে যেতে হলো। সেখানেও দীর্ঘক্ষণ জেরার মুখোমুখি হলেন। তারপর আবার নির্দিষ্ট একটি মামলা, যে মামলাটা করা হয়েছিল ডিজে বাজাবো 4 তারিখ উপস্থিত থাকবেন অমিত শাহ, সেই মামলাটা, এবং সেই মামলার প্রেক্ষিতে ভবানী ভবনে আবার হাজিরা। প্রায় আমরা দেখেছিলাম প্রায় 5 দিনের মধ্যে 30.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে অভিষেকের সামনাসামনি কুণাল ঘোষকে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জাল সইকাণ্ডের মামলা কোথায় কী অবস্থায় আমরা এখন এই মুহূর্তে জানি না। ডিজে সংক্রান্ত যে মামলাটা চলছে, যেখানে তাকে ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল ভবানী ভবনে, সিআইডি ডেকেছিল, সেই মামলাটা কোন স্তরে? সেই মামলাটা হচ্ছে ভয়েস টেস্ট। বিধাননগর পুলিশ বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা যেটা, সেটাই কিনা আমরা ভয়েস টেস্ট করবো। তাকে বিধাননগরে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি যেতে অপরাগ, তিনি যাবেন না। হাইকোর্টে গিয়ে মামলা করেছেন, সিঙ্গেল বেঞ্চ, একটা বেঞ্চ, আরেকটা বেঞ্চ, এই করতে করতে শেষ পর্যন্ত 8 তারিখ তাকে যেতে হবে, সেই নির্দেশ। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল শেষ পর্যন্ত তার মামলা কলকাতা হাইকোর্টে সেই বিষয় শুনবে। অর্থাৎ ডিজে সংক্রান্ত যে শুনানিটা হয়েছিল, অর্থাৎ 4 তারিখ ডিজে বাজবে যেটা বলেছিলেন, প্র্যাকটিক্যালি সেটা নিয়ে তো মামলা হয়েছিল। সেই মামলাটার প্রেক্ষিতে মঙ্গলবার দিন শুনানি কলকাতা হাইকোর্টে, আর বুধবার দিন তাকে ভয়েস টেস্ট করতে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার ভয়েসে যে আমি বলেছি সেটা তো আমি স্বীকার করছি, তাহলে আমার ভয়েস টেস্ট দরকার কেন? এটারই বিচার হবে মঙ্গলবার দিন কলকাতা হাইকোর্টে, সেদিকে নজর থাকবে। কিন্তু একের পর এক তারপরে মামলাও হয়েছে। আমি দেখছিলাম শিলিগুড়িতে সাইবার ক্রাইমের একটা মামলা হয়েছে অভিষেক সম্বন্ধে, নদিয়াতে একটি মামলা হয়েছে, তার মধ্যে আরেকটি খবর এসেছিল ত্রিপুরা একটি তার সম্বন্ধে মামলা হয়েছে। এবং তারপর আমরা পরপর দেখলাম একের পর এক দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে তার বিরুদ্ধে একটার পর একটা এফআইআর, এবং সে আমফানের ত্রিপল লুট থেকে শুরু করে মাটি কেলেঙ্কারি, অর্থাৎ মাটি চুরি করে নিয়ে যাওয়া, সেখানে বিএলওরা গেলেন সেই মাপতে জলাশয় যে কত মাটি ওখান থেকে চুরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় তার আত্মসহায়ক, এবং তার সঙ্গে জাহাঙ্গীরা, যারা যারা ইনভলভ, সেই নিয়ে একটা এফআইআর হয়েছে। গত পরশুদিন যে এফআইআরটা হলো সেটাও খুব মানে বলার মতো একটি এফআইআর। সেটা হচ্ছে স্বাস্থ্য সেবাশ্রয় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি স্কিম চালু করেছিলেন। মানে 7 লাখ ভোটে জালিয়াতি করে জেতাতো, ফলত একটু মানুষকে দেখাতে হবে যে ভাই তোমার ভোটটা চুরি করেছি, তোমার চিকিৎসাটা একটু করে দেবো, প্রেশারটা একটু মেপে দেবো। তো সেই সেবাশ্রয়ে রাজস্ব যোগ্য চলতো, সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হয়েছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সব দৃশ্যগুলো আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি, যে সেবাশ্রয়ে কয়েক কোটি টাকার একটা প্রজেক্ট নিতেন। সেবাশ্রয়টা কি? যে একটা বিশাল সাজগোজ করে আসন করে সেখানে স্বাস্থ্য শিবির করা হতো, এবং সেই স্বাস্থ্য শিবিরে চিকিৎসকরা পেশেন্টদের দেখতো, বিনা পয়সায় সেখানে ওষুধও দেওয়া হতো। সেই সেবাশ্রয় নিয়ে অভিজিৎ ববি দাস শেষ পর্যন্ত একটা এফআইআর করলেন উইথ এভিডেন্স। কী এভিডেন্স সেগুলো আমি পরে অন্যদিন বলবো, কিন্তু অনেক প্রচুর এভিডেন্স দিয়ে সেখানে এফআইআরটা করলেন। ওদিকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও আলাদা করে তদন্ত শুরু হলো এই ঘটনার প্রেক্ষিতে, যে বিভিন্ন সরকারি স্বাস্থ্য হসপিটালগুলোকে তিনি কাজে লাগিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করে, যে সেখান থেকে ডাক্তার নিয়ে যাওয়া, সেখান থেকে মেশিন নিয়ে যাওয়া, এইসবগুলো করতেন। ডক্টর শারদনাথ মুখোপাধ্যায় বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন যে মিসইউজ অফ পাওয়ার, অর্থাৎ তিনি যেহেতু সাংসদ ছিলেন, জোর করে বিভিন্ন হসপিটালগুলোর থেকে মেশিন তুলে নিয়ে যাওয়া, ডাক্তার তুলে নিয়ে যাওয়া, এবং জোর করে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা। ইতিমধ্যে সেবাশ্রয় যিনি কোঅর্ডিনেটর ছিলেন গতকাল মুখ খুলেছেন, সংবাদ মাধ্যমে বেরোচ্ছে একের পর এক। যিনি হোমিওপ্যাথ ডাক্তার তাকে দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হতো, যিনি আয়ুর্বেদ ডাক্তার তাকে দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হতো, যারা ডাক্তার পড়ুয়া ছাত্র এখনও ডাক্তার হননি
তাঁদের ওই ক্যাম্পে বসিয়ে চিকিৎসা করানো হতো, আর নিজে হাত নাড়তে নাড়তে ওখানে যেতেন। এটা একটা বিশাল স্ক্যাম। প্র্যাকটিক্যালি 20-22টার উপর ধারা দিয়ে মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত তার তদন্ত শুরু হচ্ছে। স্বাস্থ্য ভবন সবার কাছে ইনভাইট করেছেন যে যেখানে যা যা তথ্য পাবেন এই সেবাশ্রয় নিয়ে আমাদের কাছে দেবেন। এটা হওয়ার ছিল, হলো। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কোন মামলায় শেষ পর্যন্ত গ্রেফতার হবে? নাকি আপনারা যে প্রশ্নটা মাঝে মাঝে করেন, আরে সন্ধ্যবাবু আপনি দিনের পর দিন গলার শিরা ফুলিয়ে বলে যান যে গ্রেফতার হবেন, কিন্তু দিনের শেষে তো গ্রেফতার হবে না, ভাইপোর সঙ্গে সেটিং আছে। আমি বলছি দেখুন, ইলেকশন ইজ ওভার, এখন আর সেটিংয়ের গল্প নেই। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন অমিত শাহ কলকাতায় এসে নেমেছেন। তিনিও নিশ্চিতভাবে চাইছেন যে গরাদের ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে। আমার এখন যেটা মনে হয়েছে, আমি সমস্ত রাজ্যে যা যা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছে সবগুলোকে যদি অ্যাসেম্বল করি, যেটা দাঁড়ায় আলটিমেটলি, কেউ কেউ বলছেন আপনারা যে ওকে লেজে খেলিয়ে খেলিয়ে ওকে টেন্সড করে দেওয়া, এমন একটা সিচুয়েশান তৈরি করে দেওয়া, এবং শেষ পর্যন্ত গরাদের ভেতরে নিয়ে গিয়ে একদিকে জাহাঙ্গীর থাকবে, একদিকে শৌকত থাকবে, একদিকে দেবরাজ চক্রবর্তী থাকবে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। সেই রকম একটা দিনের অপেক্ষায় বাঙালি প্রহর গুনছে। কিন্তু এই টেনশনটা কতজন রাজনৈতিক নেতা নিতে পারেন, এটা আমার খালি বারবার মনে হচ্ছিল। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় একটা কথা বলছিলেন, অন্য কোনো নেতার বিরুদ্ধে এত কেস দিলে সে মাটিতে নুইয়ে পড়তো। অভিষেক কিন্তু বলছেন আমি লড়ে যাব, কিন্তু লড়ে যাবো বলছেন তো শুধুই কি লড়ে যাবো বলছেন ব্রেভ ফেস দেখানোর জন্য? আশেপাশে কেউ নেই, সমস্ত নেতারা সরে গেছেন। ভাবুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকাবুকো আইনজীবী সাংসদ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কলকাতা হাইকোর্টে অ্যাপিয়ার করছেন না। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে? বলে না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই দাঁড়াবো বলছেন কল্যাণ। মানে কি অসম্মান, কি অমর্যাদা! দলের মধ্যে সমস্ত সাংসদরা ছেড়ে চলে গেলেন, বিধায়করা ছেড়ে চলে গেলেন, তবু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়বেন না। এটাই কিন্তু মানে আমি বলছি বাংলা রাজনীতির এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। কি আছে অভিষেকে যার জন্য অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না, ছাড়ছেন না? কোথায় অসুবিধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়লে তো দলটা ভাঙা বন্ধ হয়। আজকেই যত ঋত তৃণমূল, মৃত তৃণমূল, জীবিত তৃণমূল, কালীঘাট তৃণমূল, টালিনালা তৃণমূল, সমস্ত তৃণমূল তো এক হয়ে যেতে পারে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আমি অভিষেককে দল থেকে বহিষ্কার করবো। এই একটি কথাতে, একটা ওয়ান লাইনারে কিন্তু দলটা বেঁচে যায়। কিন্তু দলটা দেখুন বাঁচিয়ে রাখার তাগিদ মমতা বন্দ্যোপাধ্যায় নেই, শুধুমাত্র অভিষেককে বাঁচানোর জন্য। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো, নাকি তার অর্থনৈতিক কেলেঙ্কারির এন্টায়ার কেলেঙ্কারিটা এক্সপোজড হয়ে যাবে যদি অভিষেক শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়েন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি প্রশাসন থেকে বলা হয় যে আপনি রাজসাক্ষী হন, মমতা কী কী করাপশন করেছেন, সেই সম্ভাবনা কি আছে? আমার মনে হয় সেই সম্ভাবনা নেই। কিন্তু মূলত যেটা সিচুয়েশনটা এখন গিয়ে দাঁড়ালো, পরিস্থিতিটা, যে মমতা প্র্যাকটিক্যালি অসহায়, নিঃসঙ্গ একটা একাকিত্বে ভুগছেন। বৈশ্যানর আছে, দোলা সেন আছে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যে জননেত্রী তকমা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তিনি বড্ড একা ঘরের মধ্যে। সেই দৃশ্যটা দিয়েই আজকের এই প্রতিবেদন শেষ করছি।